ব্যাপারটা কি, এই প্রবলেমটা এখানে ইন টোটাল 4টা প্রবলেম আছে, ঠিক আছে? ইন টোটাল 4টা প্রবলেম আছে। একটা হচ্ছে তোমার টেম্পারেচার। এরকম, এই ট্রাসটাতে এরকম এক্সটার্নাল লোড আছে, এই কারণে বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন আর এফ পয়েন্টের হরাইজন্টাল রিফ্লেকশন, তার মানে কি দুটা। আরেকটা হচ্ছে যে এই জি এফ মেম্বারটাতে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাতে তোমার বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন কি হচ্ছে আর এফ পয়েন্টের হরাইজন্টাল রিফ্লেকশন কি হচ্ছে, এইগুলো ক্যালকুলেট করতে হবে। তো একটা হয়েছে মেবি নাকি? বি পার্টটা হয় নাই। এ এ পার্ট পার্ট পুরাটাই হয়ে গেছে, এফ এর হরাইজন্টাল রিফ্লেকশন হয়েছে না আমি মনে হয়। পারবো না। আচ্ছা, তোমার আমার এই ভ্যালুগুলো এই একটু, আমি কি তোমাদের পিডিএফটা শেয়ার করছি? জি ম্যাম। এই ট্রাসের পিডিএফটা শেয়ার করা আছে? জি ম্যাম। হ্যাঁ, তোমরা একটু নিজেরা কিন্তু ক্যালকুলেট করে দেখবা, ঠিক আছে? এখানে আসলে আমি যেখান থেকে নিচ্ছি অনলাইন সোর্সটাতে, সেখানে আমি অনেক ভুল পাইছি, ঠিক আছে? এখন আম, আমি তো আমার তোমরা করলে তোমাদের সাথে তার মানে মিলাতে হবে আসলে যে ঠিক আছে কিনা, ঠিক আছে? সো এখন এটা হচ্ছে তোমার এই ভার্টিক্যাল রিফ্লেকশন বি তে ক্যালকুলেট করার জন্য বি তে একটা ভার্টিক্যাল লোড দিয়ে আমরা এরকম ফোর্স গুলো ক্যালকুলেট করছি। তারপরে আমরা আহ এটা কোনটা, ভার্চুয়াল লোড দিয়ে বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করে ভার্চুয়াল লোড দিয়ে আমরা এই একই জিনিস দুইবার আছে মনে হয়। আচ্ছা, তারপর আমরা এইভাবে টেবুলার ফর্মে এই ভ্যালুগুলো বসাইছি, ঠিক আছে? সেখান থেকে আমরা ক্যালকুলেট করছি। এখন হচ্ছে আমরা হরাইজন্টাল রিফ্লেকশনের জন্য আমরা এইভাবে ভ্যালুগুলো পাচ্ছি। তোমরা একটু ক্যালকুলেট করে দেখবা। তারপর এগুলো আমরা এখানে এরকম আবার একটা টেবুলার ফর্মে এন নট এর ভ্যালু কিন্তু আগে যেটা ছিল এই ভ্যালুগুলোই থাকবে, এন ওয়ান এর ভ্যালুগুলো শুধু চেঞ্জ হবে, ঠিক আছে? সো এখান থেকে এই রকম একটা ভ্যালু আসবে, পজিটিভ আসছে, তার মানে আমরা রাইট ডিরেকশনে ধরছি, রাইট ডিরেকশনে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা ভার্টিক্যাল রিফ্লেকশন অফ জয়েন্ট বি ডিউ টু টেম্পারেচার চেঞ্জ ইন এফজি, এফজি তে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাতে আমরা ভার্টিক্যাল রিফ্লেকশন বি পয়েন্টের ক্যালকুলেট করব। সো এখন আমাকে বলো এন ওয়ান, এন ওয়ান কি ছিল মনে আছে? না ম্যাম। মেম্বার ফোর্স ডিউ টু ভার্টিক্যাল লোড। ভার্চুয়াল লোড, ভার্টিক্যাল না। ভার্চুয়াল লোড, ভার্চুয়াল লোড। হ্যাঁ, সো এখন আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি হচ্ছে তোমার বি পয়েন্টে ভার্টিক্যাল রিফ্লেকশন। তাহলে এন ওয়ান এর জন্য মানে মেম্বার ফোর্স কি আমরা ক্যালকুলেট করছি? কি মনে হয়? কি চুপচাপ কেন? আসো তোমরা? জি ম্যাম। জি ম্যাম আছি। হ্যাঁ, তাহলে কি আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন, তাহলে ভার্চুয়াল লোডটা কোথায় দিতে হবে? বি পয়েন্টে। বি পয়েন্টে। তো বি পয়েন্টে দিয়ে তো আমরা এরকম বার ফোর্স তো ক্যালকুলেট করছি, হ্যাঁ যে এখানে ক্যালকুলেট করছি না বি পয়েন্টে, এই যে জি ম্যাম। এই ভ্যালুগুলো তো আমরা ক্যালকুলেট করছি, তার মানে এই ভ্যালু কিন্তু আছে, এই ভ্যালুগুলোই এখানে, এই ভ্যালুগুলোই। তার মানে কিন্তু আমাদের এটা যদি
দেখতে যদি বলা হয় যে এটা 4টা প্রবলেম, আসলে কিন্তু অনেক কিছুই আমাদের রিপিটেড, মানে সেম জিনিস লাগবে। ঠিক আছে, সো এখানে কিন্তু বার ফোর্স গুলো আমাদের ক্যালকুলেট করা আছে। এখন আমাদের এবং তোমাদের এটা একটু বুঝতে হবে যে এখানে এখানে আমাদের এন নট কোনটা হবে, এটা তো N1, এই ভ্যালুগুলো তো হচ্ছে N1 ভার্চুয়াল লোডের জন্য যেটা, আর এন নট কি হবে এইটা আমাদের বুঝতে হবে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে কোন মেম্বারে? জিএফ। জিএফ মেম্বারে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। তাহলে আমাদের এন নট এর ডেফিনেশন হচ্ছে এক্সটার্নাল লোড, মানে যে কারণে ডিফ্লেকশন হচ্ছে। ঠিক আছে, যে কারণে ডিফ্লেকশন হচ্ছে তার কারণে যে মেম্বার ফোর্স হচ্ছে সেগুলো হচ্ছে এন নট। এখন এখানে ডিফ্লেকশন, এখন যে কোশ্চেনটা আমরা করতেছি টেম্পারেচার চেঞ্জ, জিএফ এর টেম্পারেচার চেঞ্জের কারণে তোমার মেম্বার ফোর্স কি হচ্ছে সেটা এখন করতেছি। তো এখন তাহলে আমাদের এক্সটার্নাল লোড আসলে কি? এখন এক্সটার্নাল লোড হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ হয়েছে সেটা। এর আগে ছিল এরকম, এখানে তিনটা, বি তে 60 কিলোনিউটন লোড, সি তে 60 কিলোনিউটন লোড, ডি তে 60 কিলোনিউটন লোড। এখন কিন্তু ওই লোড গুলো থাকবে না। বোঝা গেছে বিষয়টা? আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের N1 এর ভ্যালু বি পয়েন্টে যেহেতু ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করতে যাচ্ছি, এই লোড দিয়ে যে বার ফোর্স সেটা আমরা আগে ক্যালকুলেট করছি, N1 আমাদের ক্যালকুলেটেড এই ভ্যালুটা। আর এন নট হচ্ছে এক্সটার্নাল যে লোডের কারণে আমার আসলে ডিফ্লেকশনটা হচ্ছে। N1 তো ভার্চুয়াল লোড, এটা আমরা ক্যালকুলেট করার জন্য ভার্চুয়ালি অ্যাপ্লাই করে ক্যালকুলেট করে দেখতেছি, কিন্তু ডিফ্লেকশন আমরা এখন যে প্রবলেমটা করতেছি তাতে ডিফ্লেকশনটা হচ্ছে জিএফ এ টেম্পারেচার চেঞ্জের কারণে কি ডিফ্লেকশন হচ্ছে সেটা করতেছি। তাহলে এখন কিন্তু আর ওই যে 60 কিলো নিউটন লোড তিনটা যেটা, ওটা কিন্তু নাই। এখন হচ্ছে এটার কারণে টেম্পারেচার চেঞ্জ। এখন এই টেম্পারেচার চেঞ্জের কারণে এখন কোশ্চেনে বলে দেওয়া আছে যে টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে শুধুমাত্র জিএফ এ, অন্য কোনো মেম্বারে না। ঠিক আছে, তাহলে এখন আমাদের তো কি ফর্মুলা হচ্ছে সামেশন অফ N1 N নট L বাই AE, এটা যদি ফোর্স থাকে তাহলে হচ্ছে এটা, আর যদি আমার টেম্পারেচার চেঞ্জ থাকে তাহলে হচ্ছে সামেশন অফ N1 আলফা ডেল্টা টি এল। তো আমাদের তো এখন এক্সটার্নাল কোনো লোড নাই, এন নট এর ভ্যালু এটা নাই, তো এটা কিন্তু নাই। এখন হচ্ছে ফর্মুলা এটা নিতে হবে, আলফার ভ্যালুটা গিভেন। ঠিক আছে, আলফার ভ্যালুটা কত এখানে একটু দেখে আসো। আলফার ভ্যালু হচ্ছে এটা, কোশ্চেনটা একটু পড়ে নাও। এটা হচ্ছে 1/75,000 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস ইন জিএফ। জিএফ এ 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। ইর ভ্যালু হচ্ছে 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কয়ার। ঠিক আছে, ম্যাম এখানে তো আলফাটা অ্যাজিউম করে নিয়েছে না? না অ্যাসিউম কোথায় করলো, কোথায় কোশ্চেনে গিভেন? তোমাকে অ্যাজিউম, অ্যাসিউম করতে বলতেছে, অ্যাসিউম আলফা সমান এত। এটা কি গিভেন থাকবে সব সময়? হ্যাঁ, তা না হলে তুমি এরকম মানে স্টিল স্ট্রাকচারের জন্য পার ডিগ্রি এই এম- এটা কি এসআই ইউনিটে এরকম ধরবা। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি, তাই তো? থার্মাল কোএফিসিয়েন্ট, সো আলফা ভ্যালুটা হচ্ছে 1/75,000 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন তাহলে দেখো এই ভ্যালুটা তো নাই, এটা শুধু লাগবে। N1 এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে রাখছি কত,
মাইনাস পয়েন্ট, এগুলো সবগুলো ভ্যালু। এখন আমাকে বলো এই যে আলফা ডেল্টা টি এল আর কোনো মেম্বারে কি থাকবে? টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে বলে দেওয়া আছে শুধুমাত্র জিএফ, আর কোনো মেম্বারে কিন্তু নাই। সো আমাদের কিন্তু শুধুমাত্র এই ভ্যালুটাই নিতে হবে। এখানে দেখো শুধুমাত্র একটা ভ্যালু, N1 এর ভ্যালু হচ্ছে -0.375, আলফা হচ্ছে 1/75,000, ডেল্টা টি টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 25, আর এল হচ্ছে এটা 6। সো এটা আসলো এরকম মাইনাস আসছে, তার মানে আমরা যে ডাউনওয়ার্ড ধরছিলাম, ডাউনওয়ার্ড না আপওয়ার্ড। দেখো কারো কোশ্চেন আছে কিনা। ঠিক আছে, কারো কোশ্চেন আছে? তোমাদের কোশ্চেন না থাকলে আমি একটা কোশ্চেন করব। জি ম্যাম। এখন ধরো বললো যে এরকম যে আসলে ধরো এই টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে কি কারণে, ধরো কোনো একটা ফায়ারের ইনসিডেন্স আছে, ঠিক আছে। এখন তাহলে তো আসলে চারদিকেই তো লাগার কথা, তাই না? এখন তাহলে শুধুমাত্র এইটাতে না, এটাতে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস, আর বলা আছে এইটাতে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে 20 ডিগ্রি, এটা আর এটাতে 20 ডিগ্রি। তাহলে এখন মানে টেম্পারেচার চেঞ্জ তিনটা মেম্বারে আছে, এটাতে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাতে এই দুটাতে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস করে। এখন বলতেছি বি পয়েন্টের ভার্টিক্যাল ডিফ্লেকশন কত, এটা ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবা? মানে এটার জন্য আবার দুইটা আলাদা করে যোগ করতে হবে। হ্যাঁ, এখানে তার মানে আমাকে এই ভ্যালুটা করবো N1 কত হবে, এই মেম্বারের জন্য N1 হচ্ছে মাইনাস 0.3125 -0.3125 আলফা, না এটা হচ্ছে N1। আলফা কত? 1/75,000 1/75,000। এটা হচ্ছে N1। আলফা ডেল্টা টি হচ্ছে এখন এই মেম্বারের জন্য করতেছি, জিসি মেম্বারের জন্য হচ্ছে কত 20। ম্যাম। লেংথ কত? লেংথ হচ্ছে 5। 5। তবে একটা জিনিস হচ্ছে এইটা মাইনাস আর এইটা প্লাস, একটা আরেকটা কাটাকাটি চলে যাবে। এই মেম্বারের জন্য তো আসবে, সেম ভ্যালুটা আসবে, শুধু এটা মাইনাস না হয়ে প্লাস আসবে, তখন এটা ওটা কাটাকাটি চলে যাবে। বুঝছো? ম্যাম। সো যদি অন্যান্য মেম্বারে এরকম ডিফারেন্ট টেম্পারেচার থাকে বা আরো কোনো মেম্বারের জন্য থাকে, সেগুলো আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা যে এটা করলাম মানে এই ক্ষেত্রে তো আপনি বলছিলেন মানে এক্সটার্নাল লোড নাই, নাই মানে তো, এক্সটার্নাল লোড এক্সটার্নাল লোড হিসেবে আমরা মানে এক্সটার্নাল লোড মানে হচ্ছে হয়তো কোনো মানে ডিফ্লেকশনটা কি কারণে হচ্ছে সেটাই হচ্ছে ধরে নিতে পারো এক্সটার্নাল লোড। তার মানে এখানে তোমার এক্সটার্নাল লোড নাই বলতে আমি বুঝাচ্ছি যে তোমার এখানে যে তিনটা ছিল, এই যে 60 কিলোনিউটন 60 কিলোনিউটন 60 কিলোনিউটন লোড গুলো ছিল, সেগুলো নাই। এখানে শুধু বলা আছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ কিন্তু এই যদি বলা হয়তো মানে এক্সটার্নাল লোডটা যে নাই এটা ডিরেক্ট না বললা সবকিছু মানে টেম্পারেচার সহ যদি একসাথে দেওয়া থাকতো তাহলে তো ম্যাম আমাদের এই নর্মাল যে বি পয়েন্টের জন্য বের করতাম ওইটার সাথে প্লাস হইতো তাহলে ওই মেম্বারের ইয়াটা। হ্যাঁ, ভালো কোশ্চেন। আমি বলি এখন তাহলে এটা কি করতে হবে, এটা তো তোমার ক্যালকুলেট করতেছো, ঠিক আছে, বি পয়েন্টের ভার্টিক্যাল ডিফ্লেকশন এইটা তো আছেই, এটা একটাতে আছে, এটার সাথে তোমার এর আগে যে করছিলা সামেশন অফ N1 N0 এল বাই এই আগে যে করছিলা, যে যে অনেক সময় তো আসলে কি আগুন লাগার সময় কি লোড উঠে যায়? উঠে যায় না তো, লোড তো থাকেই, তাই না?
তো সেটা সবগুলো কম্বাইন অ্যাকশন মিলে কি ডিফ্লেকশন হচ্ছে সেটা যদি আমি করতে চাই, তাহলে তোমার এই যে এই ভ্যালুগুলো সামেশন করতে হবে। এন নট তো আমরা করছি, করে রাখছি, তাই না? তো এই সামেশনের ভ্যালুগুলো কিন্তু আগে আমরা করছি, এইটার সাথে এটা আরো অ্যাড হয়ে যাবে, মানে এইটা প্লাস সামেশন অফ n1 আলফা ডেল্টা টি এল, সাথে যদি মিসফিট থাকে তাহলে সেটাও ডেল্টা এল, সেটা সহ এগুলো যোগ করে করতে হবে। ফেব্রিকেশন জন্য তো সেমই ঘটনা হ্যাঁ হ্যাঁ, ঘটবে। সে একই, হ্যাঁ। যদি আমার সবগুলো সবগুলো থাকে সবগুলো যোগ করবা, আর যদি কিছু না থাকে তাহলে সেটা বাদ দিয়ে নিবা। এখন যেমন আমাদের বলে দেওয়া আছে যে এক্সটার্নাল লোড নাই, তখন এটা বাদ দিছি, থাকলে এটা নিবা। মিসফিট নাই, এটা আসে নাই, যদি থাকে তাহলে এটা নিবা। মিসফিটের জন্য সিম্পল, কারণ হচ্ছে n1 তো আছেই, আর ডেল্টা তখন আমাকে ডিরেক্টলি বলে দেয়া থাকবে যে এই মেম্বারটা এতটুকু বড় লাগানো হয়েছে বা এতটুকু। ডেল্টা এল এর ভ্যালুটা এখানে যেমন ডেল্টা এল আমরা করছি আলফা ডেল্টা টি এল করে, এখানে ডেল্টা এল করছি n1 এল বাই এ করে। মিসফিটের জন্য সিম্পল, যে এটা এতটুকু বড় লাগানো হয়েছে বা এতটুকু ছোট লাগানো হয়েছে। n1 তো তোমার যে মেম্বার যে ডিফ্লেকশন ক্যালকুলেট করতে বলছে তার উপর ডিপেন্ড করে n1 ক্যালকুলেট করতে হবে। ম্যাম আমার কোশ্চেনটা ক্লিয়ার বুঝলাম না। ও হ্যাঁ, এইটা কখন সাবমিশন করতে হবে বললো? মানে ও বলতেছে যে আমার তো ধরো তুমি একটা ট্রাস, ঠিক আছে, ট্রাসের যে যে তিনটা লোড আমার দেয়া ছিল, এগুলো একটু একটু মুছি। ঠিক আছে, ট্রাসটা হচ্ছে এরকম, এই লোড তিনটা আমার ছিল, ঠিক আছে। এখন আগুন লাগলো, আগুন লাগলে তো এই লোড উঠে যাওয়ার কথা না, তাই না? এটা তো ধরো মানে যেভাবে যা লোড আছে সেটা আছে। আগুন লাগলে তো এই লোড আর চলে যাওয়ার কথা না। আমরা এখানে দেখছিলাম যে এই এই লোডটা নাই, শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ সেভাবে করছিলাম। এখন ধরো এই লোডের কন্ডিশনের মধ্যেই আগুন লেগে গেছে এখানে, তাতে এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তখন কিভাবে ক্যালকুলেট করতে হবে, এটা ছিল কোশ্চেন, রাইট? তাই না? কে কথা বলতেছিল? শুভ? জি ম্যাম ঠিকই আছে। হ্যাঁ, তুমি তো এটাই বলতেছিলে যে এই লোড আছে সাথে, এখন এটার সাথে আগুন লেগে গেল, এখানে টেম্পারেচার চেঞ্জ হলো, এখন কিভাবে ক্যালকুলেট করব? তাহলে তখন আমার এই পার্টটা যেটা ছিল এটা তো লাগবেই, সাথে আমার লাগবে n1 আলফা ডেল্টা টি এল। সো আসলে কিন্তু আমাদের ট্রাসের জন্য তুমি যদি ইন জেনারেল বলো তখন কিন্তু এরকম, এটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, এটা হচ্ছে মিসফিটের কারণে, আর এটা হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে। যে পার্টটা থাকবে ওই পার্টটা নিতে হবে, যেটা থাকবে না সেটা বাদ যাবে। বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমাদের আরেকটা কোশ্চেন বাকি আছে। এফ এ যদি এফ এর হরিজন্টাল ডিফ্লেকশন কি হবে টেম্পারেচার চেঞ্জের কারণে? সো এই যে আমাদের এফ এ ইউনিট লোড দেওয়ার কারণে এই যে আমরা বার ফোর্স গুলো পাইছি, এটাই হচ্ছে কি n1। এখন তাহলে n1 আলফা ডেল্টা টি এল তো আমরা আগেই ক্যালকুলেট করছি, 25 × 6 ডিভাইডেড বাই 75,000। আর n1 যে ফোর্সটা সেটা হচ্ছে কি এই এটার জন্য এখানে 0.5 লোড হচ্ছে, তো এখানে 0.5 মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এটা করলে করে দেখো এরকম আসে কিনা। মাইনাস আসছে, তার মানে আমরা যে রাইট ওয়ার্ড এটা ভুল লিখছি, এটা রাইট, এর আগেরটা কি লিখলাম?
না ডাউনওয়ার্ড না আপওয়ার্ড, এটা রাইটওয়ার্ড না, এটা হবে তোমাদের কি পিডিএফটা দিছি, পিডিএফ এ তাহলে ঠিক করে নিও। আমাদের এটা মাইনাস কেন আসছে? আমি ওটা ভুল লাগছেন ম্যাম, প্লাস হবে। ক্যালকুলেট করে দেখো তো, এটা আবার কি লিখলাম, ক্যালকুলেট করো কত ম্যাম ওই আসছে। 1 into 10 to the power 3 inverse 3। এটা মনে হয় ওইটার থেকে চলে আসছে। জি ম্যাম। হ্যাঁ এটাতে এটা নিয়ে জাস্ট এডিট করছি তো, এই পোর্শনটুকু আর ডিলিট করি নাই। এটা এটা মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটাই তো আসে নাকি? জি ম্যাম। হ্যাঁ, এবং পজিটিভ আসছে, তার মানে এটা হচ্ছে রাইট ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা এই ছিল তোমাদের ডিফ্লেকশন। ম্যাম মিস বলো, ফিটের জন্য কিরকম হবে একটু যদি দেখাইতেন। মিসফিটের এক্সাম্পল ধরো এখানেই করি। কোশ্চেনে বলা আছে ধরো যে টেম্পারেচার চেঞ্জ নাই, এই চেঞ্জটা নাই। আমি এখন হরাইজন্টাল রিফ্লেকশন করাতে যে এই জিএফ মেম্বারটা কত 6 মিটার, কিন্তু আসলে লাগানো হয়েছে তোমার 6.25 মিটার। ঠিক আছে, টেম্পারেচার চেঞ্জের কথা নাই ধরো। ঠিক আছে, যে এই মেম্বারটা জিএফ মেম্বারটা লেন্থ কত হওয়ার কথা ছিল 6 মিটার, এটা আসলে 6.25 মিটার লাগানো হয়েছে। এখন তাহলে এফ পয়েন্টে হরাইজন্টাল ডিফ্লেকশন কত হবে এটা ক্যালকুলেট করতে যাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে যে এইখানে তোমার এই মেম্বারটা 6.25 মিটার লাগানো হয়েছে, এখন এফ পয়েন্টের হরাইজন্টাল ডিফ্লেকশন কত হবে। হেল্প করো আমাকে, কিভাবে হবে? আইডিয়া করো, একটু আগে তো বললাম সামেশন n1 into del l। সামেশন অফ n1 ইন্টু ডেল্টা এল। এখন এখানে n1 এর ভ্যালুগুলো তো এটাই হবে, হরাইজন্টাল রিফ্লেকশন ক্যালকুলেট করতে যাচ্ছি, এটার জন্য সবগুলো n1 কিন্তু এখানে ক্যালকুলেট করা আছে, কিন্তু আসলে আমার লাগবে কোনটা? এলএল। এই জিএফ মেম্বারটা বড় লাগানো হয়েছে, এটার ভ্যালুটাই লাগবে। অন্যগুলোতে তো ডেল্টা এল এর ভ্যালু কত, 0 না? সব 0 হয়ে যাবে, n1 ইন্টু 0 করে 0 হয়ে যাবে, শুধু এটা লাগবে। সো n1 এর ভ্যালু এই মেম্বারটার জন্য লাগবে 0.5। ঠিক আছে, জি ম্যাম। তারপরে এখন ডেল্টা এল কত? প্লাস এর 0.25। 0.25। ঠিক আছে, এইটাই অ্যান্সার। এখন তোমরা বলতে পারো ইউনিটটা কিভাবে এটা তো, এটা ইউনিট কি, এটা একটু বলি তোমার, এরা সবগুলোতে ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে ধরো ফোর্সের ইউনিট কিলো নিউটন, আর এটা হচ্ছে মিটার। তাহলে ডিফ্লেকশনের ইউনিট তো কিলো নিউটন মিটার চলে আসলো। ডিফ্লেকশনের ইউনিট হওয়ার কথা ছিল কি, মিটার শুধু। মিটার বা মিলিমিটার লেংথে। এটা কিভাবে হলো? এতে যে কনস্ট্যান্ট এরিয়া আর যদি দিতেন তাহলে তুমি কাটাকাটি হয়ে যেত। আমাদের এটা ডিফ্লেকশন সমান কি ছিল, ডেল মানে এরকম ছিল না পি, এখানে ফর্মুলাটাতে কি যেটা যেটা ছিল এরকম এরকম একটা পি ফোর্স মতো ছিল। এই পির ভ্যালুটা ইউনিট ধরা হয়েছিল পি, মানে কিউ ডেল্টা ছিল, কিউ ইন্টু ডেল্টা। কে এর ভ্যালুটা 1, এখানেও একটা ফোর্স আছে, এখানেও একটা ফোর্স আছে, এই ফোর্স চলে যাচ্ছে, ডেল্টা সমান শুধু কিন্তু এটা থাকতেছে।
ঠিক আছে, তোমাদের ওই ইটা বের করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কিভাবে এটা চলে ইউনিটটা আসলো কিভাবে এটা একটু দেখাই দিই। কোথায় রাখছি? এটা তো আমার এটার না ম্যাটেরিয়ালটা না, যাই হোক এটাই দেখায়। এই যে ডেল্টা এফ ইন্টু ডেল্টা সমান ছিল এরকম। সো এই ডেল্টা এফ এর ভ্যালুটা কি আমরা ধরি ইউনিট লোড। আমাদের সিম্বলটা এক না, এটা অন্য একটা ম্যাটেরিয়াল যেহেতু। সো এই ভ্যালুটা আমরা 1 ধরি, তখন ডেল্টা সমান আমি আচ্ছা ওইটাই বের করি, আর তোমাদের কনফিউশন হয়ে যেতে পারে। তোমাদের ইসেতে আপলোড করছিলাম না ক্লাসে? হ্যাঁ, একবার ফার্স্ট ম্যাটেরিয়ালটা সম্ভবত। হুম, ডাউনলোড করি। দেখতে পাচ্ছ? এই যে জি ম্যাম। ডাব্লিউ কিউ, এই যে ডাব্লিউ কিউ সমান কি ছিল? কিউ ইন্টু ডেল্টা পি। এই যে এখানে আমরা এটা ক্যালকুলেট করছিলাম, ডাব্লিউ কিউ সমান হচ্ছে এই ভ্যালুটা। ডাব্লিউ কিউ সমান হচ্ছে আবার কিউ ইন্টু ডেল্টা পি। কিউর ভ্যালু একটা ফোর্স, এখানে এই এই এফ কিউ যে ভ্যালুগুলো এগুলো একটা ফোর্স। এই ফোর্সের ইউনিট দুই পাশ থেকে চলে যাবে, শুধুমাত্র তোমার যে লেংথের ইউনিট সেটা রয়ে যাবে। বোঝা গেছে? এই যে এফ কিউ, এখানেও একটা এফ কিউ আছে, এখানেও একটা ফোর্স আছে। এই ফোর্সের ইউনিট এই ফোর্সের ইউনিট চলে যাবে, শুধুমাত্র ডেল্টা এলপি বা এই জাতীয় এটার ইউনিটটা রয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল কি বলছি? এই যে এফ কিউ ডেল্টা এলপি, এই যে এখানে একটা ফোর্স ডাব্লিউ কিউ বা ইউ কিউ সমান, এখানেও একটা ফোর্স আছে। সেই ফোর্সের ভ্যালুটা এই ইউনিট আর এই ইউনিট চলে যাবে, শুধুমাত্র এই লেংথের ইউনিটটা রয়ে যাবে। আমরা যে ডিফ্লেকশনটা ক্যালকুলেট করতে যাচ্ছি সেটা রয়ে যাবে। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? না ম্যাম। ফ্রেম আর বিমের ক্ষেত্রে আপনি তো বলছিলেন একটা কম্বাইন করাবেন, মানে এক্সিয়াল ফোর্স শেয়ার। ওইটা কম্বাইন করে সেটা দেখি। আসলে তোমাদের তো আরো অনেক সিলেবাস বাকি আছে। আমার কাছে করা আছে যদিও, মানে ইসেতে করা নাই। আমি যদি সে মানে সময় পাই ক্লাসে এক্সপ্লেন করে দেখাবো, আর তা না হলে একটা পিপিটি ফাইল এমনি কি বলে হার্ড কপিতে করা আছে। ঠিক আছে, তো ওইটার জন্য ওয়েট করব না, আমরা নেক্সট টপিক শুরু করে দিব, পরে আমরা যদি টাইম পাই সেটা আমরা দেখাবো। ঠিক আছে, তুমি আবার একটু পরে আরেকবার একটু মনে করাই দিও। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিক হবে হচ্ছে
কি বলে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। ম্যাটেরিয়ালটা একটু বের করি। কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডের উপর কিন্তু তোমাদের দেওয়া আছে। এটা তো 7 আচ্ছা আজকে শুরু করে অবশ্য 10:30টায় শেষ, তাই না? Analysis of statically indeterminate structure by consistent deformation method। ঠিক আছে, কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড এটা হচ্ছে তোমার আহ এই যে যেটা টাইটেল থেকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে তোমার ইনডিটারমিনেট স্ট্রাকচার অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করা মানে কি জানো তো নাকি? জি ম্যাম। কি মানে কি অ্যানালাইসিস করা? সেক্ষেত্রে ম্যাম ডাইমেনশন, তারপর ম্যাটেরিয়াল প্রপার্টি, এগুলি সবকিছু প্রোভাইড করা থাকে, আমরা দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মানে ঠিকঠাক আছে কিনা কিভাবে চেক করো? ও কি থাকলে ঠিক বলো, কোনটা থাকলে ঠিক নাই বলো? যদি অ্যাডিকুয়েট ডেপথ কিংবা ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয় তো সেই ক্ষেত্রে বলি যে হ্যাঁ ঠিক আছে। কিভাবে বুঝবা যে অ্যাডিকুয়েট ম্যাটেরিয়াল আছে কি নাই? সেক্ষেত্রে ম্যাম এই ইম্পেরিক্যাল থিওরিটিক্যাল ইয়াগুলি ইকুয়েশন গুলি দেওয়া তো আমরা জানাই থাকে। না, তোমাকে বলতে হবে যে আসলে আমরা স্ট্রেস ক্যালকুলেট করি, করে সেটা আমরা অ্যালাউবেল যে ক্যাপাসিটি তার সাথে চেক করে দেখি, তাই না? অ্যাডিকুয়েট ম্যাটেরিয়াল এটা তুমি কিভাবে বুঝবা অ্যাডিকুয়েট ম্যাটেরিয়াল আছে কি নাই? চেক করবা, যে চেক কিভাবে করবা? তার মানে তুমি আসলে এটাতে কি রকম স্ট্রেস আসতেছে সেটা ক্যালকুলেট করবা, তাই তো? এবং তারপর সেটা ম্যাটেরিয়ালের যে অ্যালাউবেল লিমিট, ম্যাটেরিয়ালের যে প্রপার্টি সেটার সাথে কম্পেয়ার করে দেখবা। যে ধরো ম্যাটেরিয়ালের ক্যাপাসিটি হচ্ছে 15 মেগাপাস্কেল আর তুমি যে লোড দিচ্ছ তাতে 20 মেগাপাস্কেল স্ট্রেস চলে আসতেছে, তাহলে কি হচ্ছে? আমি যে লোড দিচ্ছি ওভারলোড হচ্ছে, কারণ স্ট্রেস বেশি চলে আসতেছে। আমার ম্যাটেরিয়াল নিতে পারে 15, আমার আসছে 20। তার মানে কি এখানে আমার ম্যাটেরিয়ালের ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে, তখন সেখানে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যানালাইসিস, মানে স্ট্রেসটা ক্যালকুলেট করা। তারপরে হচ্ছে স্ট্রেসটা কেন ক্যালকুলেট করতেছি সেটা হচ্ছে যে আমার মানে এটা ক্যাপাসিটির মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য, যে এটা সেফ কিনা, আসলে স্ট্রাকচারটা আমার এডুকেট কিনা, যে পারপাসের জন্য করতেছি তার জন্য ওকে আছে কিনা। এটা হচ্ছে অ্যানালাইসিস। ঠিক আছে, তো এখন তোমাকে যে স্ট্রেস ক্যালকুলেট করতে গেলে তোমাকে তো রিয়াকশন এগুলো ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে, তাই না? সো এই আমরা যে ইনডিটারমিনেট স্ট্রাকচারে যে আমরা রিয়াকশন গুলো ক্যালকুলেট করি, এই রিয়াকশন গুলো ক্যালকুলেট করা থাকলেই কিন্তু তোমার এই যে এরকম যদি রিয়াকশন দেখতে পাচ্ছ, এরকম যদি রিয়াকশন গুলো ক্যালকুলেট করা থাকে তাহলে কিন্তু আমরা তারপরেই স্ট্রেস গুলো ক্যালকুলেট করতে পারবো, তার আগে তো করতে পারবো না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা অ্যানালাইসিস বলতে এখানে আমরা শুধুমাত্র
তোমার আননোন যে রিয়াকশন গুলো সেগুলো ক্যালকুলেট করা দেখবো। বোঝা গেছে? তো এখন যেমন ধরো এই মেম্বারটা, এই এই মেম্বারটা হচ্ছে কি, এই যে এই মেম্বারটা আমি যেটা মার্ক করতেছি দেখতে পাচ্ছ, এই মেম্বারটা, এটা এখানে হ্যাঁ ফয়সাল। আচ্ছা, তো এই 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 স্ট্রাকচারটা এখানে হিঞ্জ সাপোর্ট, এখানে দুইটা রিয়াকশন, এখানে রোলার, এখানে একটা, এখানে একটা, তার মানে এখানে টোটাল আননোন কয়টা হয়ে যাচ্ছে? 3টা। আননোন 3টা কেন, 4টা? ও সরি ম্যাম। হ্যাঁ, তো 4টা এখানে আমার, আর ইকুয়েশন কয়টা আছে? 3টা, তার মানে এখানে কয়টা, কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার? 1। 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এরকম স্ট্রাকচারের রিয়াকশন তো আর তোমরা ক্যালকুলেট করতে পারো না, তাই না? তোমরা এই পর্যন্ত যা রিয়াকশন বা এগুলো করে আসছো, সেখানে আমার আননোন রিয়াকশন থাকতো 3টা, এখানে 3টার বেশি, 4টা। তো এটা কিন্তু তোমরা করতে পারবে না। এই এই এইরকম ইনডিটারমিনেট স্ট্রাকচারই আমরা এখানে সলভ করা দেখবো। এবং আসলে 3 ডিগ্রি পর্যন্ত আমরা খুব বেশি হয়ে গেলে, এটা মানে খুব বেশি ইনডিটারমিনেট স্ট্রাকচার হয়ে গেলে সে তখন আমাদের অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি বড় জোর 3 ডিগ্রি পর্যন্ত দেখবো, 3 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। বাট চাইলে করা যায়, এবং এই কম্পিউটারে যে সলিউশন গুলো করা যায়, তখন সেই ক্ষেত্রে আমরা যদি মানে কোনো একটা সফটওয়্যারে হেল্প নিই, তখন চাইলে মানে অনেকগুলো ইকুয়েশন জেনারেট হবে, তো সেটা যদি আমরা কম্পিউটারে হেল্প নিয়ে সলভ করি তাহলে করা যাবে। আদারওয়াইজ ম্যানুয়ালি যেগুলো আমরা করি, সেই ম্যানুয়ালি করতে গেলে 1 ডিগ্রি 2 ডিগ্রির থেকে বেশি হয়ে গেলেই সেটা অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এখানে এই যে ক্যালকুলেশনটা করব, এটা আমরা দেখব হচ্ছে বেসিস হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড, মানে এর এর আগ পর্যন্ত আমরা যা করে আসছি ডিফ্লেকশন ক্যালকুলেট করে, সেই মেথড দিয়েই কিন্তু আমরা আসলে এটা সলভ করব আর কি। তো যাই হোক, এটা আমি তাহলে পরের ক্লাসে শুরু করব। আমি তোমাদের থেকে রেকর্ডিংটা অফ করি। কোথায় আছে?